সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ও মার্কিন 2 স্ট্রয়ারে হামলা চালালো ইয়েমেন। জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইউএসএস স্ট্রয়ার কোল এবং ইউএসএস লেসেনের উপর ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তিনি জানান, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন ইউনিট এবং নেভাল ফোর্স সম্মিলিতভাবে এসব হামলায় অংশ নিয়েছিল। এবারে জানাবো গাজার যোদ্ধাদের নতুন প্রধানকে হত্যার অঙ্গীকার ইসরায়েলের। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার অঙ্গীকার করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি এক সংবাদ সম্মেলনে এমন অঙ্গীকার ব্যক্ত করেছেন। হার্জি বলেন, ইয়াহিয়াকে খুঁজে বের করে হত্যা করা হবে। হামাস যেন অন্য নেতা নির্বাচন করে, এমনকি ইয়াহিয়াকে বহিষ্কার করতে হামাসের উপর চাপ দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। জানাবো, ইসমাইল হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকে সম্পূর্ণভাবে দায়ী করেছে ওআইসি। গত সপ্তাহে ইরানের রাজধানী তেহরানে নিহত হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। নেতা হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে সংস্থাটি। এবারে থাকছে, মারা গেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভারতের পশ্চিমবঙ্গের 34 বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। বুদ্ধদেব ভট্টাচার্য 2000 থেকে 2011 সাল পর্যন্ত টানা 11 বছর পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এবং সর্বশেষ জানাবো, জনসমক্ষে হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি তরুণী আটক। হিজাব নিয়ে আবারও আলোচনায় ইরান। হিজাব নীতি ভঙ্গ করার অভিযোগে দেশটির নীতি পুলিশের হাতে আটকের পর হেফাজতে নিহত হন আলোচিত মাশা আমেনি। এ নিয়ে বিশ্বজুড়ে তীব্র আলোচনার মুখে পড়ে ইরান। এবার প্রায় 2 বছর পর হিজাব ইস্যুতে ফের আরও এক তরুণীকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ এবং মার্কিন 2 স্ট্রয়ারে হামলা চালালো ইয়েমেন। ইয়েমেনের হুদি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরে তারা ইহুদিবাদী ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজ এবং আমেরিকার 2টি স্ট্রয়ারে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক বিবৃতিতে এই হামলার ঘোষণা দিয়েছেন। এসব হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। জেনারেল সারি বলেন, ইউএসএস স্ট্রয়ার কোল এবং ইউএসএস লেসেনের উপর ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তিনি জানান, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন ইউনিট এবং নেভাল ফোর্স সম্মিলিতভাবে এসব হামলায় অংশ নিয়েছিল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল গত 10 মাস ধরে যে বর্বরোচিত আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে, তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে জানান জেনারেল সারি। গাজার যোদ্ধাদের নতুন প্রধানকে হত্যার অঙ্গীকার ইসরায়েলের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার অঙ্গীকার করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি এক সংবাদ সম্মেলনে এমন অঙ্গীকার করেছেন। হার্জি বলেন, ইয়াহিয়াকে খুঁজে বের করে হত্যা করা হবে। হামাস যেন অন্য নেতা নির্বাচন করে নেয়, এমনকি ইয়াহিয়াকে বহিষ্কার করতে হামাসের উপর চাপ দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালন্ট ভিন্ন অনুষ্ঠানে একই ইঙ্গিত দিয়েছে। বুধবার ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলার পরিকল্পনাকারী ছিল ইয়াহিয়া সিনওয়ার। আইডিএফ এমনটাই বিশ্বাস করে। এর প্রমাণ হিসেবে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। ইসরায়েলের বিপক্ষে হামলার জোরদার যোদ্ধা তৈরি, গাজার সীমান্তে অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার জন্য আগে থেকে ইয়াহিয়া সিনওয়ার কালো তালিকাভুক্ত ছিলেন। ইয়াহিয়াকে প্রধান নেতা মনোনীত করায় তাকে শাস্তি দিতে নতুন করে ভাবছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ইয়াহিয়া সিনওয়ারের জন্য শুধু একটি জায়গা আছে, নিহত মোহাম্মদ দেইফ এবং 7 অক্টোবরের বাকি সন্ত্রাসীদের পাশেই তিনি থাকবেন, অর্থাৎ তাকে হত্যা করে কবরে পাঠানো হবে। তিনি আরও বলেন, ইয়াহিয়া সন্ত্রাসী, তিনি 7 অক্টোবর নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে আত্মরক্ষার জন্য ইসরায়েলে যুদ্ধ করছে বলে আবারও মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েল আত্মরক্ষায় বদ্ধপরিকর, আমরা নিজেদের রক্ষা এবং পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত। প্রসঙ্গত, মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় গাজার যোদ্ধাদের মধ্যে শোক বিরাজ করছিল।
তবে হানিয়াকে দাফনের পর দলকে আরও শক্তিশালী করার তাগিদ অনুভব করেন তারা। তারই অংশ হিসেবে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের দায়িত্বে থাকা সিনেওয়ারকে মনোনীত করেন শীর্ষ নেতারা। বিশেষজ্ঞরা বলেন, সামরিক শাখার নেতাকে হামাসের প্রধান করা গুরুত্ববহ, যা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার বার্তা দেয়। হয়তো দখলদারদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার পরিকল্পনাও রয়েছে। এছাড়া এবার সামরিক শাখা মাঠ পর্যায়ে যোদ্ধাদের সঙ্গে রাজনৈতিক শাখার বোঝাপড়া ভালো হবে। হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকে সম্পূর্ণ দায়ী করেছে ওআইসি। গত সপ্তাহে ইরানের রাজধানী তেহরানে নিহত হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। তাকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে সংস্থাটি। গত 31শে জুলাই রাজধানীর তেহরানে নিজ বাসভবনে এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। একই হামলায় তার একজন দেহরক্ষীও নিহত হন। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার না করলেও ইরান, হিজবুল্লাহ, হামাস ইসরায়েলকেই দায়ী করেছে। তবে ইসরায়েল এখন পর্যন্ত এই হামলার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ওআইসির সদস্য দেশ 57টি। স্থানীয় সময় বুধবার সৌদি আরবের সংস্থাটির একটি সাধারণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এই জঘন্য হামলার জন্য অবৈধ দখলদার ইসরায়েল সম্পূর্ণরূপে দায়ী। তারা এভাবে হামলা চালিয়ে হানিয়াকে হত্যা করে ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন করেছে। বর্তমানে ওআইসি নেতৃত্ব দিচ্ছে গাম্বিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা বলেছেন, হানিয়ার জঘন্য হত্যাকাণ্ড এবং গাজায় চলমান যুদ্ধ একটি আঞ্চলিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের মাটিতে একজন রাজনৈতিক নেতাকে হত্যার মাধ্যমে দেশটির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। এই জঘন্য হত্যাকাণ্ডের মাধ্যমে বিদ্যমান উত্তেজনা আরও বাড়তে পারে এবং এটা ওই অঞ্চলকে বিস্তৃত সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। সৌদি উপকূলীয় শহর জেদ্দায় ওআইসির বৈঠকের আহ্বান জানায় ইরান এবং ফিলিস্তিন। এই সংস্থাটি নিজেদের মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করে থাকে। ওই বৈঠকের আয়োজক দেশ সৌদি আরব আরও বলেছে যে হানিয়া হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। সৌদির উপর পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেজরি বলেছেন, তার দেশ যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন বা যে কোনো ধরনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়টি প্রত্যাখ্যান করে। মারা গেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভারতের পশ্চিমবঙ্গের 34 বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। বুদ্ধদেব ভট্টাচার্য 2000 থেকে 2011 সাল পর্যন্ত টানা 11 বছর পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তার সন্তান সুচেতন ভট্টাচার্য মৃত্যুর খবরটি ভারতীয় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে জানান, তিনি সকালে হাঁটাহাঁটি করছিলেন। তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন। সকাল 8:20 বাড়িতেই মারা যান তিনি। খবর পেয়ে তার সন্তান সুচেতন সেখানে পৌঁছান। এর আগে বুধবার রাতে বুদ্ধদেব শ্বাসকষ্টে অনেকটাই বেড়ে গিয়েছিল। পরে চিকিৎসকরা বৃহস্পতিবার বেলা 11টার দিকে তাকে পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। চিকিৎসকরা জানান, প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করানো হবে। পরে বুদ্ধদেব বৃহস্পতিবার সকাল থেকে আবারও অসুস্থ হয়ে পড়েন। সকালে উঠে হাঁটাহাঁটি করে চা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে নেবুলাইজার দেওয়ার চেষ্টা করা হয়। সে সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকদের দ্রুত খবর দেওয়া হলে তারা এসে বুদ্ধদেবকে মৃত ঘোষণা করেন। বুদ্ধদেবের পূর্বসূরি জ্যোতি বসুর মতোই তিনিও মরণোত্তর দেহদান করে গিয়েছেন। তার এই দেহদান কোথায় এবং কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে আলোচনা চলছে। এমনকি বুদ্ধদেবের শেষ শ্রদ্ধা জানানোর বিষয়টি নিয়েও আলোচনা করা হবে। জনসমক্ষে হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি তরুণী গ্রেপ্তার। হিজাব নিয়ে আবারও আলোচনায় ইরান। হিজাব নীতি ভঙ্গ করার অভিযোগে দেশটির নীতি পুলিশের হাতে আটকের পর হেফাজতে নিহত হন আলোচিত মাশা আমিনি। এ নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ইরান। প্রায় 2 বছর পর এবার হিজাব ইস্যুতে আবারও এক তরুণীকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। জানা গেছে, যারা ইসমাইলি নামের ওই তরুণী হিজাব না পরে জনসমক্ষে অ্যামি ওয়াইনহাউজে ব্যাক টু ব্ল্যাক গানটি গাওয়ার জন্য গ্রেপ্তার হয়ে জেলে গেছেন। তার গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে হেফাজতে নেওয়া হয়। জারার পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে যারা কোথায় আটক আছে সে ব্যাপারে কিছুই জানেন না তারা। যারা ইরানের মেট্রো এবং পার্কের মতো পাবলিক প্লেসে হিজাব ছাড়া পারফর্ম করার জন্য পরিচিত। ইরানের হিজাব পরিধান করা বাধ্যতামূলক। দেশটিতে এ নিয়ে কড়াকড়ি রয়েছে। তেহরানের রাস্তায় তার পারফরমেন্সে ইসলামিক প্রজাতন্ত্রের নিপীড়নমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে ধরা হয়, যা দেশটির নারীর স্বাধীনতা ও আত্মপ্রকাশকে সীমাবদ্ধতার বিরুদ্ধে জাগরণের বার্তা দেয়। ইরানি গায়ক এবং বার্লিন ভিত্তিক রাইট টু সিং ক্যাম্পেইনের প্রতিষ্ঠাতা ফারাভাস ফারবারদিন জারার গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেন, জনসমক্ষে গান গাওয়ার অপরাধে তেহরানের কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে জারা ইসমাইলি। ইরানের বাইরে অধিকার কর্মী এবং সঙ্গীত শিল্পীদের সঙ্গে যোগাযোগে স্বীকার করবার জন্য তার উপর চাপ প্রয়োগ করেছে নিরাপত্তা বাহিনী।